ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো খুবই এই সময়ের আলোচিত বিষয়, সরকারি কর্মকর্তাদের জন্য যে নতুন বেতন স্কেলের কথা চিন্তা করছে, সেই বেতন স্কেল কেমন হতে পারে সেটি নিয়ে। আপনারা জানেন যে এই সরকার গত বছরের আগস্টে একটি বেতন কমিশন বা পে কমিশন গঠন করেছিল। সেই পে কমিশন আজকে তাদের সর্বশেষ মিটিং করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সন্ধ্যা নাগাদ তাদের প্রতিবেদন বা সেই সুপারিশ উপস্থাপন করবে এই কমিটি। সেইখানে কি থাকছে বা কি থাকার বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, এই নিয়ে টিভিএসে আজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে সরকার বা এই বেতন কমিশনের সুপারিশের মধ্যে কি কি বিষয়গুলো থাকছে, কর্মীদের বেতন কি পরিমাণ বাড়তে পারে বা অন্যান্য সুবিধাগুলো কি ধরনের সুপারিশ করতে যাচ্ছে কমিশন। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকের যে স্টোরি, আপনি বলছেন যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করবে পে কমিশন, সেখানে আসলে কি ধরনের সুপারিশ থাকছে? ধন্যবাদ আপনাকে। পে কমিশনটা গঠনই করা হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ দেওয়ার জন্যে। জি, তো তারা হচ্ছে আপনি যেটা বললেন যে তাদের গত বছরের আগস্টে গঠন করা হয় এবং তাদেরকে মেয়াদ দেওয়া হয় হচ্ছে 6 মাস, যে তারা কমিশন তার প্রথম মিটিং থেকে 6 মাস সময় পাবে। তো সেই অনুযায়ী তাদের ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত কমিশনের মেয়াদ আছে। তো এরা আজকে রিপোর্ট দেবে। তো রিপোর্টে তারা হচ্ছে, আমরা তো রিপোর্ট কপি পাইনি, তো তার মধ্যে হচ্ছে কমিশনের যেসব সদস্য আছেন তাদের সাথে কথা বলে আমরা যেটুকু জানছি যে এখন যে আপনার 20টা গ্রেড আছে, 20টা গ্রেডের মধ্যে 20তম গ্রেড মানে সর্বনিম্ন যারা বেতন পায় সরকারি চাকরিতে কর্মচারী, তো তাদের এখন হচ্ছে মূল বেতন আছে 8,000 টাকা এবং তারা সব মিলে হচ্ছে 18,000 টাকা পায়। তো এইখানে সর্বোচ্চ হাইক তারা হচ্ছে সুপারিশ করতে যাচ্ছে। এখানে 140% স্যালারি ইনক্রিমেন্টের তারা হচ্ছে সুপারিশ করতে যাচ্ছে। তাতে এই পদে 20 নম্বর গ্রেডে স্যালারি দাঁড়াবে হচ্ছে বেতন ভাতা সহ প্রায় 42,000 টাকা। আর 1 নম্বর গ্রেড যারা হচ্ছে সচিব আছেন, তাদের হচ্ছে আপনি জানেন যে সচিবদের তারা হচ্ছে ভাতা পান না, তারা সরকার থেকে সব ধরনের ফ্যাসিলিটিস পান, ফলে তাদেরকে ভাতা ওরকমভাবে থাকে না। তারা সরকারি বাসায় থাকে, সরকারি কাজের বুয়া থেকে শুরু করে সব কিছু তারা সরকারি পায়। তো তাদের যে মূল বেতনটা সেটা হচ্ছে নির্ধারিত থাকে এবং সচিবদের কখনো ইনক্রিমেন্ট হয় না। তো সেখানে এখন বেতন আছে হচ্ছে 78,000 টাকা তাদের মূল বেতন। এটা হচ্ছে 80% বাড়বে এরকম প্রস্তাব করা হয়েছে। 80% বাড়লে এটা হচ্ছে আপনার প্রায় 1,48,000 বা এরকম হয়, প্রায় 1.5 লাখ টাকার মতন তাদের মান্থলি মূল বেতন হবে। আর আমরা যেটা জানতে পারছি যে ইনক্রিমেন্ট এখন সরকারি চাকরিজীবীদের যে প্রতি বছর 5% ইনক্রিমেন্টের, আমি মাঝখানে আরেকটু বিষয় আপনার কাছ থেকে শুনি। আপনি আসলে সর্বনিম্ন বা 20তম গ্রেড বললেন এবং সর্বোচ্চ এক গ্রেডের কথাও বললেন, মানে গড় বেতন কত বাড়ছে? এখানে আমি আরেকটু বলি যে হ্যাঁ, ওই যে মানে আরো তো অনেকগুলো গ্রেড আছে, গড়ে কত বেতন? 20 নম্বর গ্রেডে সর্বোচ্চ 140% বাড়বে। এরপরে 19 নম্বর গ্রেডে আরেকটু কম বাড়বে, 18 নম্বর গ্রেডে আরেকটু কম বাড়বে। এভাবে কমতে কমতে এটা হচ্ছে 1 নম্বর গ্রেডে আসা 80% হবে এবং গড় করলে এটা হচ্ছে 105% হবে। 105% যদি হয়, এখন আমাদের এই বছরে বেতন ভাতায় প্রায় 87,000 কোটি টাকা বরাদ্দ আছে এবং আপনি যদি আনুপাতিক হারে যে 87,000 কোটি টাকার যদি 105% বেতন বাড়ে, তাহলে এক্সট্রা প্রায় 92,000 কোটি টাকা আরও প্রয়োজন হবে এই বেতন ভাতায়। তার মানে বেতন ভাতায় সরকারের প্রায় 1 লাখ হচ্ছে 72,000 70,000 1,80,000 কোটি টাকার মতো লাগবে, ব্যয় লাগবে। জি জি। আর যেটা বলতেছিলাম যে ইনক্রিমেন্ট, আপনি দীর্ঘদিন ধরে ফাইন্যান্স মিনিস্ট্রি ফলো করেন, আপনি জানেন যে 2015 সালে যখন হচ্ছে পে কমিশন, তৎকালীন পে কমিশন রিপোর্ট দিল, ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে পে কমিশন, তো সেই কমিশনের কিন্তু একটা সুপারিশ ছিল যে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট হবে 5%। এবং এর আগে
যে যে মাসে বা যেদিন যে তারিখে জয়েন করতে পরের বছর ওই তারিখে তার ইনক্রিমেন্ট হতো। ওই পে কমিশনেই প্রথম সুপারিশ করা হলো যে যেদিনই জয়েন করুক প্রতি বছর 1 জুলাই সবার ইনক্রিমেন্ট হবে। তো এরপরে আমরা যখন দেখলাম যে ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে যখন ইনফ্লেশনটা একটু বেড়ে গেল, ওই ফরাসউদ্দিনের কমিশনের একটা সুপারিশ ছিল যে ইনক্রিমেন্ট হচ্ছে 5% হবে, তবে ইনফ্লেশন যদি বেড়ে যায় তাহলে হচ্ছে ইনফ্লেশনের সাথে এই ইনক্রিমেন্টের রেটটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হবে। তার মানে ইনফ্লেশন বাড়লে ইনক্রিমেন্টও বাড়বে। তো সেই বিবেচনায় কিন্তু শেখ হাসিনার সরকার 10% বিশেষ ইনসেন্টিভ ঘোষণা করেছিল সরকারি চাকরিজীবীরা, সেটা 2 বছর পেয়েছে এবং এই সরকার এসে 15% ইনসেন্টিভ তারা দিয়েছে। এটা 5% ইনক্রিমেন্টের পরে আরও 15% ইনসেন্টিভ এই সরকার দিয়েছে। তো এই যে কমিশন, এখন যে বর্তমান কমিশন, তারা হচ্ছে এই 5% ইনক্রিমেন্টই তারা সুপারিশ করেছে। জনাব আবুল কাসেম, আমি একটু ভিন্ন প্রসঙ্গ এর মধ্যে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। সরকারি খাতে আমরা একটা হিসাব পাই যে 20 লাখ কর্মী সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করে থাকে। আমরা এর আগে আপনি যে রকম পুরনো হচ্ছে সরকারের পে স্কেলের রেফারেন্স দিলেন, আমরা দেখেছি সরকারের বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশের বাজারের পণ্যমূল্য বৃদ্ধির এক ধরনের সম্পর্ক রয়েছে। শুধু পণ্য না, অন্যান্য সেবা মূল্যও বেড়ে যায়। কিন্তু আপনি যদি সারা দেশের কর্মী বাহিনী, মানে প্রাতিষ্ঠানিক খাতের কর্মী বাহিনীর কথা চিন্তা করেন, বেসরকারি খাতেই কোটি কোটি কর্মী, কয়েক কোটি কর্মী কাজ করছে। সরকারের কি এই বিষয়গুলো কোনো কিছু বিবেচনার মধ্যে আছে যে এই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পরে বাজারে যে প্রভাব পড়বে সেটি বেসরকারি খাতের লোকজন কিভাবে সেখান থেকে নিজেদেরকে তার সঙ্গে খাপ খাওয়াবে? সেখানে কি আয় বাড়ানোর কোনো পদক্ষেপ সরকারের মধ্যে আছে? আপনার একটা ব্রড কোশ্চেন, এই ব্রড কোশ্চেনটা আমি কয়েকটা ধাপে জবাব দিতে চাই। প্রথমত হচ্ছে যে আমি আওয়ামী লীগ সরকারের সময় সর্বশেষ যিনি অর্থমন্ত্রী ছিলেন, তো ওনার সাথে আমার একবার কথা হয়েছিল যে আপনারা এই যে সরকারি চাকরিজীবীদের যে হচ্ছে ইনসেন্টিভ দিচ্ছেন, তো বেসরকারি সেক্টর যখন হচ্ছে চাকরি হারাচ্ছে, তাদের বেতন বাড়তেছে না, অনেক প্রতিষ্ঠানের বেতন কমে গেছে, তো তাদের কথা আপনারা ভাবছেন না কেন? তো এখানে অর্থমন্ত্রীদের যেটা বক্তব্য থাকে যে সরকার তো শুধু সরকারি চাকরিজীবীদের বেতন দিবে, তাদের ভালো রাখার চেষ্টা করবে। এখন কি শুধু সরকারের জন্যই হচ্ছে হয়? বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন তাদের মালিকরা হচ্ছে চিন্তা করবে। বর্তমান যে উপদেষ্টা, তাকেও কিন্তু আমি একবার এ ধরনের কথা বলছিলাম এবং তার অ্যান্সারটা মোটামুটি সেম ছিল। বাংলাদেশে আপনি যদি গত হচ্ছে পে কমিশনগুলি দেখেন বা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ব্যাপারটা দেখেন, যে এটা হচ্ছে যে যতটা না হচ্ছে বাস্তবতার প্রয়োজনে করা হয়, তার চেয়ে বেশি হলো রাজনৈতিক কারণে করা হয়। আমরা দেখছি যে 2014 সালে আওয়ামী লীগ হচ্ছে ওরকম একটা নির্বাচন করার পরে সকল রাজনৈতিক দল, কিন্তু মেজর রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল, বিএনপি, জামাত সহ অন্যরা। তো এরকম একটা নির্বাচনের পরে হচ্ছে সরকারি চাকরিজীবীদের খুশি রাখার আওয়ামী লীগের একটা চেষ্টা ছিল এবং তার অংশ হিসেবে 15 সালেই হচ্ছে 1 জুলাই থেকে তারা 100% বেতন বাড়িয়েছিল। দেখেন যে দেশের 20 লাখ মানুষকে আপনি হচ্ছে বেতন হঠাৎ করে ডাবল করে দিলেন, কিন্তু দেশের যে হচ্ছে 20 কোটি মানুষের মধ্যে বাকি মানুষগুলি, এই 20 লাখ পরিবারে হয়তো 1 কোটি মানুষ আছে, বাকি 19 কোটি মানুষ খেয়ে আসে নাকি না খেয়ে আসে সেটা কিন্তু সরকার ভাবছে না। আপনি বাংলাদেশে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু হয়েছে, সেটা সে 30 বছরে কিন্তু এটা ডাবল হয় নাই, কিন্তু সরকারি চাকরিজীবীদের হচ্ছে ওই সময় হচ্ছে 8 বছরে হচ্ছে বেতন ডাবল হয়ে গেল। এবং আমি যেটা বলছিলাম যে ফরাসউদ্দিন সাহেবের যে সুপারিশ, সেখানে কিন্তু বলা ছিল যে বাংলাদেশে আর কোনো পে কমিশন হবে না, মানে ওইটাই লাস্ট পে কমিশন। এবং সেখানে ছিল যে আপনার আপনার হচ্ছে টাইম স্কেল সিলেকশন গ্রেড থাকবে না, 10 বছরে অটো প্রমোশন হবে। যদি কেউ 10 বছরের মধ্যে কোনো সরকারি চাকরিজীবীর যদি প্রমোশন না হয়, তাহলে সে 10 বছর পরে অটোমেটিক সে উচ্চতর গ্রেডে তার স্যালারিটা হবে। ফলে আর প্রতি বছর 5% ইনক্রিমেন্ট হবে, ইনফ্লেশন বাড়লে ইনক্রিমেন্টের রেট বাড়বে, ফলে তাদের হচ্ছে আর এভাবে গোটা করে একসাথে হচ্ছে 100% স্যালারি বাড়ানোর প্রয়োজন হবে না। কিন্তু আমরা যেটা দেখলাম যে আপনিও জানেন যে সরকারি চাকরিজীবীদের মধ্যে কিন্তু নতুন বেতন কাঠামোর কোনো ডিমান্ড ছিল না। না, সেটি ছিল না।
এই 5 আগস্টের পরে সরকারি চাকরিজীবীরা যে ডিমান্ডগুলি নিয়ে তারা অর্থ উপদেষ্টার কাছে গেছেন বা সরকারের বিভিন্ন জায়গায় তারা গেছেন বা সচিবালয়ে মিছিল করছেন, সেখানে তাদের একটা দাবি ছিল যে সচিবালয়ে যারা কর্মরত আছে তাদের জন্য হচ্ছে পুলিশ বা আর্মির মতো রেশন সুবিধা চালু করা এবং তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া। এই দুইটা ছিল। সরকারের হচ্ছে মহার্ঘ ভাতা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল, পরে সমালোচনার কারণে সেখান থেকে সরে আসে। কারণ সরকার যখন মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিল, একই সময়ে বাজারে হচ্ছে অনেকগুলো নিত্যপণ্যের উপর বাড়তি ব্যাট আরোপ করলো। মানে হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে মহার্ঘ ভাতা দেওয়া হবে সরকারি চাকরিজীবীদের। এই জিনিসটা হচ্ছে যখন চলে আসলো এবং এই উপদেষ্টাদের ঘনিষ্ঠ হচ্ছে অনেক সুশীল সমাজের প্রতিনিধি বা তাদের বন্ধু বান্ধবরাই তখন উপদেষ্টাদের ফোন করে বলছে যে তোমরা এসব কী করতেছো। তার প্রেক্ষিতে তারা মহার্ঘ ভাতাটা অফ করলো এবং হঠাৎ করে দেখলাম যে সরকার একটা পে কমিশন গঠন করে বসছে। এখানে কিন্তু পে কমিশনের কোনো ডিমান্ড ছিল না, কারো দিক থেকে কোনো কথা ছিল না। এবং এই পে কমিশন গঠনের পরে আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনীর জন্য আরেকটা নতুন বেতন কাঠামো তৈরির একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাঁ, ওটা সবসময়ই হয় যে কারণ আপনার সিভিল সার্ভেন্টের যখন বেতন বাড়বে তখন আপনার একই সাথে সামঞ্জস্য করে মিলিটারি সার্ভেন্ট, তারপরে জুডিশিয়াল সার্ভিস, এদের প্রত্যেকেরই হচ্ছে এটা বাড়াইতে হয়। আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে 20 লাখ সরকারি চাকরিজীবী, এই 20 লাখের মধ্যে আসলে কোন সেক্টরে কত আছে, তাদের ইনকাম পরিস্থিতিটা কি, আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিসিএস এবং হচ্ছে নন বিসিএস হলো পিয়ন কর্মচারী থেকে শুরু করে এখানে হচ্ছে সরকারি এমপ্লয়ির সংখ্যা হচ্ছে 70 থেকে 80 হাজারের মতো। হ্যাঁ, এই নন বিসিএস আর কি, বিসিএস এবং নন বিসিএস মানে হচ্ছে সচিবালয় এবং সারা দেশের ডিসি অফিস, ইউনো অফিস, ভূমি অফিস, যত রকমের অফিস আছে এখানে হচ্ছে 70 থেকে 80 হাজারের মতো। বড় অংশ হচ্ছে স্কুল টিচার, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন বাহিনী, সেটা হচ্ছে মিলিটারি বাহিনী বা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তো গত পে কমিশনের সময় যখন হচ্ছে মুহিত সাহেবের সময় যখন এই পে কমিশনটা বাস্তবায়ন করা হলো, তখন মুহিত সাহেব কিন্তু বলছিলেন যে যেহেতু বেতন 100% বেড়ে গেলো, সরকারি চাকরিজীবীদের মধ্যে ঘুষটা কমে আসবে, ঘুষ নেওয়ার প্রবণতাটা কমে আসবে। কিন্তু বাস্তবে আমরা সাধারণ মানুষ যখন বিভিন্ন জায়গায় সার্ভিস নিতে যাই তখন কিন্তু এর প্রতিফলন আমরা কোথাও দেখি না। আমাদের হচ্ছে সন্তানদের এখনও হচ্ছে যে প্রাইভেট টিচারের উপর নির্ভর করতে হয়, ভূমি অফিসে যে আমাদের ঘুষ দিতে হয়, একজনের জমি ভূমি অফিসে আরেকজনকে দিয়ে দেয়, হ্যাঁ, আদালতের রায় কেনা বেচা হয়, এরকম মানে সর্বত্রই হচ্ছে সেই অনিয়ম কিন্তু আগের দ্বারাই হচ্ছে এবং সেগুলোর কিন্তু কোনো বিচার আচার দেশের আইন অনুযায়ী কোথাও হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমাদের হাতে সময় কম, আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাই, এটি আমার শেষ কোশ্চেন। আপনি আপনার বক্তব্যের মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। একটি বলেছেন যে এই নতুন বেতন কাঠামো যদি দেওয়া হয় তাহলে বেতন দ্বিগুণের বেশি বাড়বে, মানে প্রায় 90,000 কোটি টাকা নতুন করে সামনের অর্থবছর থেকে দেওয়া লাগতে পারে। এইরকম সক্ষমতা বাংলাদেশে এখন রাজস্ব যা হচ্ছে তাতে দেওয়া সম্ভব কিনা, এটি একটি। আরেকটি আপনি বলেছেন যে বেতন যে বৃদ্ধি সরকারি কর্মচারীদের হয়ে থাকে সেটা বাজারের বা বাস্তব পরিস্থিতির চেয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বেশি হয়ে থাকে, এরকম আপনি বলেছেন। আমরা দেখছি যে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন আছে, এরপরে একটি রাজনৈতিক সরকার আসবে। এই যে বিপুল অঙ্কের ব্যয় বাড়ানোর একটি উদ্যোগ এই অন্তর্বর্তী সরকার নিয়েছে, সেটি কি আসলে রাজনৈতিক সরকার, তারা কি মানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষিতে তাদের এইটি মানে এগিয়ে নিয়ে যাওয়ার মতন সক্ষমতা থাকবে কিনা, নাকি তাদের উপরে একটা বড় বোঝা এরা চাপিয়ে যাচ্ছে? এখানে প্রথম কথা হলো যে আমি একটু আগে যেটা বললাম যে সরকারি চাকরিজীবীদের মধ্যে এই নতুন বেতন কাঠামোর কোনো আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু সরকার যখন একটা কমিশন গঠন করে ফেলছে তখন একটা ব্যাপক আকাঙ্ক্ষা এখন তৈরি হয়েছে। এবং আমাদের অর্থ উপদেষ্টা বিভিন্ন সময় বলছেন যে এই সরকারের মেয়াদে এটা কার্যকর হবে বা জানুয়ারি থেকে কার্যকর হবে, ফলে তাদের মধ্যে এই জানুয়ারি থেকেই হচ্ছে বাড়তি বেতন পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনি জানেন যে আমাদের এই চলতি অর্থ বছরের যে বাজেট, এই বাজেট হচ্ছে আপনার রিভাইজ হয়েছে এবং সরকার হচ্ছে আমাদের এনার্জি বিল দিতে পারছে না, বিদ্যুৎ কোম্পানিগুলোর বিল দিতে পারছে না, এগুলি হচ্ছে ঋণ করে বন্টন নিয়ে পরিশোধ যেখানে করতেছে, সেখানে এই নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য কিন্তু তারা সংশোধিত বাজেটে এই বেতন ভাতা খাতে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে রেখেছে। এবং এই বরাদ্দ কোথা থেকে বাড়াইছে? বিভিন্ন জায়গা থেকে কেটে নিয়ে বাড়িয়েছে। আমি একটা এক্সাম্পল এখানে দিতে চাই যে আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটা প্রতিষ্ঠান আছে, সেখানে হচ্ছে আপনার বাজেটে তাদের ডিমান্ড ছিল সরকারের কাছে 15 কোটি টাকা।
তো তারা বরাদ্দ দিয়েছিল 10 কোটি টাকা এবং তখন বলা হয়েছিল যে বাজেট রিভাইজ করে যখন রিভাইজ হবে তখন হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে বরাদ্দ আরেকটু বাড়ানো হবে। কিন্তু আমরা দেখলাম যে এই রিভাইজ করার সময় উল্টা এখান থেকে 2 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠানও আপনারা জানেন যে জুলাই আপরাইজিংয়ের সময় অনেক সাংবাদিক আহত হয়েছে, নিহত হয়েছে। তো ফলে এখন তাদের যেখানে বাড়তি বরাদ্দ প্রয়োজন সেখানে বরাদ্দ কমানো হলো 8 কোটি টাকা এবং গত শেখ হাসিনা সরকারের সময়ও কিন্তু এই প্রতিষ্ঠানের নামে 10 কোটি টাকা বরাদ্দ ছিল এবং রিভাইজে সেখান থেকে 1 টাকাও কমানো হয়নি। তার মানে আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকদের জন্য যে টাকা বরাদ্দ ছিল এই সময় আমরা তার চেয়ে আরও 2 কোটি টাকা কম বরাদ্দ পাচ্ছি। এরকম হচ্ছে বিভিন্ন খাতে যেখানে হচ্ছে জরুরি প্রয়োজনে টাকার দরকার আছে সেসব জায়গা থেকে কাট করে করে এই 22,000 কোটি টাকা বেতন ভাতার জন্য সংস্থান করা হয়েছে। তবে গতকাল হচ্ছে অর্থ উপদেষ্টা বলছেন যে এই রিপোর্টটা তো আজকে জমা দেওয়ার পরে এটা রিভিউ, তারপরে হচ্ছে সরকার কোনটুকু করবে কোনটুকু করবে না এগুলি বিশ্লেষণের জন্য 4-5 মাস সময় লাগবে। তার মানে এটা হচ্ছে পরবর্তী সরকারের জন্য রেখে যাচ্ছে। কিন্তু সরকারি চাকরিজীবীরা দেখছে যে এই সরকারের সময় একটা কমিশন রিপোর্ট দিয়ে দিয়েছে, সুতরাং পরবর্তী সরকারের উপরে একটা কিন্তু প্রেশার থাকবে যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা একটু কমায় হোক। এখানে যখন 105% অ্যাভারেজে হচ্ছে বেতন বাড়ানোর সুপারিশ আসছে সেখানে তাকে হয়তো 100% করতে হবে অথবা 90% করতে হবে, একটু কমায় বা 80% করতে হবে, কিন্তু এটা তাকে করতে হবে। করার জন্য ওই সরকার হচ্ছে খুব বেশি দিন সময় পাবে বলে আমার মনে হয় না, কারণ না হলে তারা হচ্ছে যে প্রশাসনের কাছ থেকে সরকার স্মুথলি রান করার জন্য প্রশাসনের কাছ থেকে যে ধরনের সাপোর্ট পাওয়ার দরকার সেটা কিন্তু সরকার পাবে না। কারণ আপনি জানেন যে আজকে যদি এই পে কমিশন বাস্তবায়নের অর্ডার হয় এবং আগামীকাল যদি আমি হচ্ছে রিটায়ারমেন্টে যাই তাহলে আমার পেনশনের পরিমাণ কিন্তু এই পেনশনটা আমার এই নতুন পে স্কেল অনুযায়ী হবে এবং আমি আজকে রিটায়ারমেন্ট গেলে যে টাকা পাবো আগামীকাল রিটায়ারমেন্টে গেলে আমি তার দ্বিগুণ টাকা পাবো। ফলে সরকারে যারা সচিব পদে আছে তাদের হচ্ছে চাকরি সাধারণত খুব বেশি দিন থাকে না, তারা প্রত্যেকেই চেষ্টা করবে যে তার রিটায়ারমেন্টের আগে এই অর্ডারটা হলে সে হচ্ছে দ্বিগুণ প্রমোশন পাবে এবং সচিবদের নিয়ে হচ্ছে মন্ত্রীদের এই মন্ত্রণালয় এবং রাষ্ট্রকে চালাইতে হবে। সুতরাং আগের সরকার পরের সরকার হচ্ছে বেশি দিন পাবে না। সরকারের সক্ষমতা এই দেশে আসলে যদি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়, কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি হয়, তাহলে হচ্ছে দেশের বাকি মানুষটি খুব বেশি এফেক্টেড না করে হয়তো সরকার এটা দিতে পারবে। কিন্তু সেইটা যদি এনশিওর না করা যায়, সরকার যদি রেভিনিউ না বাড়ে, তাহলে আসলে সরকার চাইলে হয়তো পারবে সরকারি চাকরিজীবীদের খুশি করার জন্য, কিন্তু দেশের বাকি হচ্ছে 19 কোটি মানুষকে কষ্ট দিয়ে এটা করতে হবে। কারণ হলো আপনি দেখেন যে আমাদের আজকে পত্রিকাগুলোতে নিউজ হয়েছে যে 6 মাসে এনবিআরকে যে টার্গেট দেওয়া হয়েছিল রাজস্ব আহরণে সেখান থেকে 46,000 কোটি টাকা কম রাজস্ব আহরণ করছে। আগামী 6 মাসেও তাই হবে, আগামী বছরও হয়তো এমনই হবে। এই সময় সরকার শুধু 1 টাকাতে এই 18 লাখ মানুষকে 20 লাখ মানুষকে খুশি করার জন্য 90,000 কোটি টাকা খরচ করবে। তো তাহলে এই টাকাটা তো আরেক জায়গা থেকে কমিয়ে নেই করতে হবে, কমাতে হবে অথবা ঋণ করতে হবে। হ্যাঁ, এই ঋণটাও তো এই দেশের মানুষের উপরে, হ্যাঁ, এবং মানুষের কাছ থেকে সেটা পরবর্তীতে সংগ্রহ করে সেরকম ভাবেই হয়তো হবে। আমরা জানি না যে সরকার সামনে এই সরকার আসলে আগামী সরকারের জন্য কি সাজেশন রেখে যাবে, আগামী সরকারই বা এটা কীভাবে দেখছে সেটাও আমরা ঠিক এই মুহূর্তে জানি না। যখন আপডেট পাবো তখন আমরা মানুষকে জানাতে পারবো। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম সরকার এই পে কমিশনের প্রস্তাব কেমন হতে পারে অথবা আমাদের দেশের আর্থিক কাঠামো বা জনপ্রত্যাশা কেমন এবং এর প্রভাবই বা কী হতে পারে, বাজেটে তার সুযোগ কতটুকু আছে অথবা নেই, এগুলো আপনারা শুনছিলেন। আমরা আশা করি যে সরকার এমন সিদ্ধান্ত নেবে যেটি বেশিরভাগ মানুষকে স্বস্তি দেয়। কিছু গুটি কয়েক মানুষের জন্য একটি সিদ্ধান্ত নিয়ে বেশিরভাগ মানুষকে অস্বস্তিতে ফেলে, এরকম সিদ্ধান্ত সরকার নেবে সেটি আমাদের প্রত্যাশা নয়। আমরা সরকারের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার উদ্যোগ নেবে সেই প্রত্যাশাই করি। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।